আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দিনভর মাইলস্টোনের ঘটনা শুনেছেন। এটা বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেরও শিরোনাম হয়েছে গত 2 দিনে। আজকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা মূলত যে কারণে সরকারের উপর খুব চড়েছেন সেটা হলো লাশ নিয়ে যে সংখ্যা বিভ্রান্ত তৈরি হয়েছে, সেটা নিয়েই মূলত সমস্যার শুরু। এবং আমি মনে করি সেই সমস্যার শুরুটাও করেছে সেনাবাহিনী, কারণ তারা রাতের আধারে চুরি করে তারপরে শিক্ষার্থীদের লাশ কেন কলেজ থেকে আনতে, স্কুল থেকে আনতে হবে, সেটা আমার বোধগম্য নয়। এর বাইরেও আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে সম্মানিত তিনজন অতিথি আছেন, যারা সবাই সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মাইলস্টোনের যে ঘটনা, এটা যদি কোনো ষড়যন্ত্র না হয়ে থাকে, ভারতীয় কোনো আগ্রাসনের অন্য কোনো মাত্রা নাও হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এই দায় ভারত এবং শেখ হাসিনার। কারণ গেল 15 বছরে এই বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এই বাহিনীকে উন্নয়নের যে গল্প শুনিয়ে আমাদেরকে লুটপাট করা হয়েছে, সেই লুটপাটের নামে আসলে এই বাহিনীগুলোকে কতটুকু উন্নত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা আপনাদেরকে জানাবেন। আমরা প্রথমেই মাইলস্টোনের ঘটনা নিয়ে একটি বাংলা এডিশনের একটি প্রতিবেদন আছেন, সেই প্রতিবেদন তাদের উপর চড়াও এবং তাদেরকে বেধড়ক মারধর করে। 16টা কক্ষ ছিল, 150 উপরে স্টুডেন্ট মারা গেছে। সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত 27 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিহতদের মধ্যে 23 জনই শিশু। এর বাইরে পাইলট, শিক্ষক, অভিভাবক সহ 4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। দুপুর 12:30টা পর্যন্ত 20 জনের লাশ হস্তান্তর করার তথ্য দেওয়া হয়েছে তালিকায়। এরপরও মৃত্যুর এই সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এটি নিরসনে আরও সময় লাগবে। মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যার পার্থক্য আছে, সিএমএইচ আমাদের 15, সিএম আইএসপি এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। তবে এমন যুক্তি মানতে নারাজ দুর্ঘটনায় হতাহতের স্বজনেরা। বার্ন ইনস্টিটিউটে আসা এক স্বজনের অভিযোগ, ক্লাসরুমে যারা নিহত হয়েছে এবং যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি তাদের এখনো কোনো গণনার মধ্যে রাখা হয়নি। ওইখানে একটা রুম থেকে বাচ্চাদেরকে বের করতে পারে নাই। একটা রুমে আমাদের ছেলেমেয়েরা যেখানে পড়ে, একটা সেকশনে সর্বনিম্ন 60 জন বাচ্চা থাকে। তাহলে ধরেন ওখানে 60টা বাচ্চা পুরো চাই। তারপরে ওরা যদি 20 জন আনে, ওরা বলে 5 জনের কথা। আমার মনে হয় হতাহত ছাড়া মৃত্যুর সংখ্যা এখনো 200 ছাড়িয়েছে, যদিও এটা মিডিয়াতে আমরা প্রচার করতে লজ্জা পাই। তিনি আরো অভিযোগ করে বলেন, লাশের প্রকৃত সংখ্যা প্রকাশ না করায় অনেকের পরিবার নিখোঁজ সন্তানকে পাগলের মতো খুঁজছে। ওরা প্রকাশ করুক বা না করুক, এটা আমরা বলতে বাধ্য। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা রুমে প্রতিটা সেকশনে 60 জন করে বাচ্চা থাকে, এর নিচে কোনো বাচ্চা নাই। তো তাইলে ওই রুম থেকে তো বাচ্চা বের করতে পারে না। ওইটা আপনি কালকে মিডিয়াতে আপনারা দেখছেন। তাইলে ওই রুমের বাচ্চাগুলি কোথায়? আপনি কি ওইটা কাউন্ট করবেন না? শুধু কি এনে হসপিটাল যেগুলি ভর্তি করছেন এগুলি বাচ্চা মারা গেছে, অসুস্থ হয়েছে আরো অনেক। এদিকে মৃত এবং আহতদের সঠিক সংখ্যা সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, সরকার মৃতের সংখ্যা কম দেখাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে। বিভিন্ন গণমাধ্যম যখন ওদেরকে জিজ্ঞেস করলো ডেড কাউন্ট কত মানুষ মারা গেছে, তখন তারা বলতেছে যে 2 থেকে 3 জন। তো এরই মধ্যে আমার ফ্রেন্ড যে সাফায়েত পাশে দাঁড়ানো ছিল, ওরা দাঁড়ানোর পরে ওরা এক পর্যায়ে বলে যে ও বলছে যে এখানে তো আমি 20-30 জনের বেশি লাশ তো আমিই সরাইলাম, এখানে তাহলে 2-3 জন কিভাবে হয়? এই কথা বলার পরে সেনাবাহিনী তাদের উপর চড়াও এবং তাদেরকে বেধড়ক মারধর করে। তারা ফার্স্টে বলে যে 3 জন মারা গেছে, তারপরে বলে 19 জন মারা গেছে। এটা কোন ধরনের? একটা ক্লাসে যেখানে 20 জন থাকে সেখানে কি আপনি মনে করেন সেখানে 19 জন মরার কথা? একটা ক্লাস, ওখানে অনেকগুলো ক্লাস ছিল, না হলেও সেখানে 16টা কক্ষ ছিল, 150 উপরে স্টুডেন্ট মারা গেছে। সেখানে তারা নিউজে ফার্স্টে দিচ্ছে 3 জন, পরে দিচ্ছে 19 জন। এসব কোন ধরনের?
ক্লাস 25 সেকশন কম হলো 30 থেকে 35 জন, আমার 3টা ক্লাস এখন ডিরেক্ট আমরা করছি। এগুলো তো মানে লাশ ওরা বলতেছে 5 জন 6 জন 20 জন, এগুলো কোনো মানে না, কম হলে 100 প্লাস মারা গেছে। এখানে লাশের সংখ্যাটা মিডিয়া থেকে আমাদেরকে খুব কম প্রকাশ করা হচ্ছে। যেমন আজকে সকালের লাস্ট আপডেটে জানতে পারলাম 27 জন, কিন্তু আমরা যেখানে উপস্থিত ছিলাম, আমরা কালকে ছিলাম প্রত্যক্ষদর্শী, আমরা চাক্ষুষ প্রমাণ। এখানে আমরা আমাদের অনেক স্টুডেন্টই, এমনকি আমিও দেখছি নিজ চোখে, অনেক স্টুডেন্টই প্রায় 20 প্লাস স্টুডেন্ট উদ্ধার করছে লাশ, অর্ধগলিত লাশ, চামড়া নাই ওটাকে, এরকম লাশ উদ্ধার করছে। তাহলে আমরা যদি 20 প্লাস উদ্ধার করি, তাহলে মিডিয়া কোন হিসাবে আমাদেরকে 27 বলে? এখানে কি কোনো ওদের কোনো রাজনৈতিক ভয় আছে কিনা, এটা আমাদের জানতে হবে। এ নিয়ে দিনভর মাইলস্টোন ক্যাম্পাস এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সকালে কলেজ ভবনের ভেতরে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল আছেন, এমন সংবাদে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এ সময় কলেজের বাইরে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেন তারা। এক পর্যায়ে আন্দোলনকারীরা কলেজ ভবনের ভেতরে ঢুকে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। কয়েক ঘন্টা চেষ্টার পর তাদেরকে বের করে আনে পুলিশ। এবার কলেজের মূল ফটকের সামনের রাস্তা আটকে স্লোগান দেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। জি স্যার, আমরা জনাব মোহাম্মদ হাসান নাসির স্যার আপনার কাছ থেকে আসি। আপনার নামের পাশে আমরা দেখছি PNG 20। তো এটা থেকেই স্যার শুরু করি, মানে রহস্য কি একটু বলেন তো। এটা আপনি মনে হয় আনমিউট করা স্যার, আনমিউট করেন। সরি, ধন্যবাদ ইলিয়াস ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহকর্মীরা সহযোদ্ধা বৃন্দ সবাইকে একসাথে এক স্ক্রিনে দেখে আনন্দিত গর্বিত। এই PNG 2.0 এটা তো আসলে গর্বের কথা। 5 আগস্টের পরে এই নিষেধাজ্ঞা জারি হওয়াটা, এটাকে আমি যোগ্যতা বা এটার উপাধি হিসেবেই গ্রহণ করেছি, এবং আমাকে এককভাবে এটা তুলে নেওয়ার জন্য প্রস্তাব আসার পরেও আমি এটাকে প্রত্যাখ্যান করছি যে না, PNG অ্যাজ এ হোল এটা একটা অবৈধ জিনিস, PNG-টাকেই বাতিল করতে হবে। আমার PNG সবারটা যদি থাকতে পারে, আমারটাও থাকবে। দুঃখের বিষয় হচ্ছে যে আমাকে কোনো কারণ দেখানো হয় নাই কেন আমাকে PNG করা হয়েছে। আমার কাছে কোনো চিঠিও আসে না এক পর্যন্ত, কিন্তু যে চিঠিটা আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং যেটা আমার জন্য চিন্তার বিষয়, ওইখানে আমার বাসার কমপ্লিট ঠিকানা দেওয়া আছে। এখন যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটাকে ব্যবহার করে আমাকে বা আমার পরিবারের সদস্যদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর নিঃসন্দেহে দৃষ্টি আকর্ষণ করবো যে আমার নিরাপত্তা। আমার মনে হয় দর্শকদের অনেকেই PNG-র বিষয়টা জানেন না। আপনি যদি একটু বলেন যে PNG হলে কি কি সুযোগ সুবিধা আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে আপনি। PNG-র অরিজিনাল টার্মটা হচ্ছে পার্সোনা নন গ্রাটা। এটা মানে একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা সাধারণত ডিপ্লোমেটদের বিষয়ে ব্যবহার করা হয়। ডিপ্লোমেটসরা যখন কোনো দেশে দায়িত্ব পালন করে, তখন তারা ওই দেশের আইনের আওতায় থাকে না। ফলে তারা কোনো অপরাধে জড়িত হলে ওই যে হোস্ট কান্ট্রি, তারা তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারে না। তখন তারা তাদেরকে PNG মানে অবাঞ্ছিত ঘোষণা করলে, তখন যে দেশের ডিপ্লোমেট তারা তাকে ফেরত নিতে বাধ্য হয়। ইদানিং যেটা আমাদের সাথে ঘটেছে, সেটা মায়ানমারের অ্যাম্বাসেডর যিনি ছিলেন বাংলাদেশের, তাকে মায়ানমার সরকার PNG ঘোষণা করায় তাকে সাথে সাথে মায়ানমার থেকে দেশে ফেরত আসতে হয়। বাংলাদেশে এটা আইন ছাড়াই চালু ছিল দীর্ঘদিন, এই শব্দটা ব্যবহার হতো এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। একটা অফিসার কোনো কারণে রাজনৈতিক বিরোধী পক্ষের হলে তার বিরুদ্ধে আমরা দেখে আসছি বেশিরভাগ, বাট প্রকৃত অর্থে কারোর বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে থাকে, আমি আমার দেশে বসবাস করছি, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, দেশের আইনে আমার বিচার হবে। আমি চাকরি করে অবসর সংক্রান্ত বিষয় আমি কিছু সুবিধা প্রাপ্য, আমি পেনশন পাই, এটার জন্য আমাকে পেনশন অফিসে যেতে হয়। আমার মেডিকেল সুবিধা পাই, এটার জন্য আমাকে হাসপাতালে যেতে হয়। এছাড়াও ব্যাংক, আমার ক্যান্টনমেন্টে চাকরির কারণে আমার ব্যাংক, ক্যান্টনমেন্টের বিভিন্ন কারণে ব্যাংকে হাজির থাকতে হয়। এছাড়াও আরো অনেক ফ্যাসিলিটি আছে যেগুলোর জন্য প্রয়োজন। একজন সাধারণ নাগরিক যে ক্যান্টনমেন্টে এক পথ দিয়ে ঢুকে আর এক পথ দিয়ে বেরোয়, তার জন্য কিন্তু এটা বেশি প্রযোজ্য না। কাউকে যদি বলা হয় আপনি ঢুকবেন না, সে আর ঢুকবে না। কিন্তু একটা সামরিক কর্মকর্তা বা যে সদস্যের জন্য এটা আমি মনে করি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা বা কোনো কারণ যদি ঘটে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমার পেনশন, আমি অবসর নিয়ে চাকরি শেষ করে অবসর নিয়ে আমার মেডিকেল ফ্যাসিলিটি আমি ডিউ, কারো অধিকার নেই। সরকার বলবে কেন আমাকে এটা দেওয়া হবে না। না স্যার, আপনি আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা থেকে শুরু করে
এখন পর্যন্ত আপনি সব সময় দেশের পক্ষে কথা বলেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, এবং আপনি সেনাবাহিনীর যেই অংশটা আপনার সাথে আছে সব সময়, তাদের সবাইকে আমরা দেখেছি। আমরা হাসিনুল ভাইয়ের কথা জানি, আমাদের এখানে ব্রিগেডিয়ার জেনারেল জনাব এটিএম জিয়াউল হাসান আছেন, মেজর রেজাউল হাসান শাহিন ভাই আছেন। তো আমাদের এই যে মানে আমাদের আপনারা যে কজন আছেন, এই সবই তো দেশপ্রেমিক মানুষজন। তো আপনি তাদের একটা